বাংলাদেশের আলোচিত জুলাই আন্দোলন ঘিরে করা একের পর এক মামলার তদন্তে উঠে আসছে এমন সব তথ্য যা শুধু বিস্ময়ই নয়, গভীর উদ্বেগও তৈরি করছে। তদন্তে মিলছে এমন কিছু অসঙ্গতি যা বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। সম্প্রতি কয়েকটি মামলার তদন্তে দেখা গেছে যাদের নিহত বলে এজাহারে উল্লেখ করা হয়েছিল তাদের মধ্যে অন্তত একজন জীবিত অবস্থায় বিদেশে কর্মরত রয়েছেন। আবার কোনো কোনো মামলার বাদীকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব তথ্য সামনে আসার পর শুরু হয়েছে নতুন বিতর্ক। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি রাজধানীর হাতিরঝিল থানার একটি হত্যা মামলা। এজাহারে দাবি করা হয়েছিল ২০২৪ সালের ১৯ জুলাই পুলিশের গুলিতে একজন ব্যক্তি নিহত হন। মামলায় সাবেক সরকারের শীর্ষ পর্যায়ের বহু ব্যক্তিকে আসামি করা হয়। কিন্তু তদন্ত কর্মকর্তারা যখন নিহতের পরিচয় যাচাই করতে মাঠে নামেন তখন পুরো চিত্র বদলে যায়। অনুসন্ধানে জানা যায় যাকে নিহত বলা হয়েছিল তিনি বর্তমানে সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত। সাংবাদিকদের সঙ্গে ফোনে কথা বলে ওই ব্যক্তি জানান তিনি জীবিত আছেন এবং নিয়মিত কাজ করছেন। তার এই বক্তব্য তদন্তকে নতুন মোড়ে নিয়ে যায় এবং এজাহারের তথ্য নিয়ে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি করে। ঘটনার এখানেই শেষ নয়। মামলার বাদী হিসেবে যার নাম ব্যবহার করা হয়েছিল তদন্তে গিয়ে পুলিশ তারও কোনো সন্ধান পায়নি। সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে জানা যায় ওই ব্যক্তি সেখানে থাকেন না, এমনকি দেওয়া ফোন নাম্বারেও তার কোনো অস্তিত্বের প্রমাণ মেলেনি। একই ধরনের অসঙ্গতি পাওয়া গেছে রাজধানীর পল্টন থানার একটি মামলাতেও। সেখানে দাবি করা হয়েছিল এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং বাদী নিজেও গুলিবিদ্ধ হয়েছেন। তদন্তে দেখা যায় কথিত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। সংশ্লিষ্ট তথ্য উপাত্ত যাচাই করে তদন্তকারীরা এমন কোনো ব্যক্তির অস্তিত্বের নির্ভরযোগ্য প্রমাণ খুঁজে পাননি। অন্যদিকে বাদীর শরীরে যে গুলির চিহ্ন থাকার কথা বলা হয়েছিল, চিকিৎসা সংক্রান্ত যাচাইয়ে সেটিকে পুরনো আঘাতের দাগ বলে উল্লেখ করা হয়েছে। এতে মামলার বিশ্বাসযোগ্যতা আরও প্রশ্নের মুখে পড়ে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো মামলার কয়েকজন আসামির অবস্থান ঘটনার সময়ে মোবাইল ফোনের কল রেকর্ড সহ বিভিন্ন প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে যাচাই করা হয়। তদন্তে দেখা যায় তারা ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান করছিলেন। ফলে তদন্তকারী সংস্থার সামনে প্রশ্ন ওঠে, যদি তারা ঘটনাস্থলে উপস্থিতি না থাকেন তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি কি? আদাবর থানার আরেকটি মামলাতেও দেখা গেছে বাদীর দেওয়া ঠিকানা ও যোগাযোগের তথ্য যাচাই করে কোনো বাস্তব অস্তিত্ব পাওয়া যায়। ফলে তদন্তকারীরা মামলার মৌলিক তথ্য নিয়েই সংশয়ে পড়েন। আইন বিশেষজ্ঞদের মতে কোনো ফৌজদারি মামলার ভিত্তি হলো সঠিক তথ্য, নির্ভুল পরিচয় এবং যাচাইযোগ্য সাক্ষ্য। যদি মামলার প্রাথমিক তথ্যই ভুল হয় তাহলে প্রকৃত অপরাধের বিচারও বাধাগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের ভাষ্য, যদি কোনো ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তিগত শত্রুতা থেকে কিংবা অন্য কোনো স্বার্থে ভুয়া তথ্য দিয়ে মামলা করেন তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রকৃত ভুক্তভোগীরা। কারণ প্রকৃত নিহত বা আহত ব্যক্তিদের ন্যায় বিচারের দাবিও তখন সন্দেহের মুখে পড়ে। আদালতের সামনে একই ধরনের অসংখ্য অসত্য তথ্য চলে এলে সত্য ঘটনাগুলো যাচাই করতে অতিরিক্ত সময় ও সতর্কতা প্রয়োজন হয়। এদিকে তদন্তকারী সংস্থার বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইতোমধ্যে কিছু মামলায় সম্পূর্ণ মিথ্যা তথ্য এবং আরও কয়েকটিতে গুরুতর অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক প্রেক্ষাপট যতই সংবেদনশীল হোক না কেন, প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করাই আইনের শাসনের মূল ভিত্তি। অন্যথায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল হয়ে পড়তে পারে। একই সঙ্গে তারা বলছেন প্রকৃত অপরাধীদের বিচারের পাশাপাশি ভুয়া মামলা বা জাল তথ্য দেওয়ার ঘটনাও সমান গুরুত্বের সাথে তদন্ত হওয়া প্রয়োজন, কারণ উভয় ক্ষেত্রেই ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাগুলো নতুন করে মনে করিয়ে দিচ্ছে একটি এজাহার শুধু একটি কাগজ নয়, সেটি মানুষের জীবন, সম্মান এবং বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল। তাই তদন্তে উঠে আসা প্রতিটি অসঙ্গতির নিরপেক্ষ অনুসন্ধান, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং প্রকৃত ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে এ ধরনের অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই।